We are number one in our skill. We are number one in India in our MSME sector. We are number one for women empowerment. And a stable government is here where there is no mandates lost. Earlier it was everyday strike, crowd, everything. But we stopped all this because of the interest of the industry and the common people. Now common people are the gainer. Without common people, nobody can survive. And these business summits, some people ask, why this business summit? I said, we started, but now every state is doing it. What is wrong? What is wrong? We have to encourage our young generation, student, our future generation to invest more and more and to create the employment. Without employment, our young generation cannot survive. And for them, we have to go ahead. And thus, Bengal is one of the safest and smartest investment destinations. প্রায় 40 মিনিট ধরে মুখ্যমন্ত্রী আজকে যে ভাষণ দিয়েছেন তার থেকে অন্তত 10টা পয়েন্টের কথা তিনি বলেছেন, যার জন্যে তিনি মনে করেন একেবারে দলে দলে শিল্পপতিদের উচিত সব রাজ্য ছেড়ে পশ্চিমবঙ্গে দৌড়ে এসে বিনিয়োগ করে। তার মধ্যে প্রথম 3টি কারণ এই ভিডিও ক্লিপে আপনারা দেখতে পেলেন। প্রথম কথা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। 3টে কথা তিনি বললেন, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ এবং উইমেন এম্পাওয়ারমেন্ট। এই 3টেই নাকি বাংলা রয়েছে নাম্বার 1 পজিশন। এখন প্রশ্ন হচ্ছে 3টেরই অর্ধসত্য, কিংবা যদি আরো কড়া পরীক্ষক হন তাহলে তিনি বলবেন অসত্য। সাম্প্রতিক কালের যেসব রিপোর্ট বেরিয়েছে সংক্রান্ত, স্কিলের কথা বলছি, সেখানে বেঙ্গল ইজ নট কনসিডার্ড অ্যাজ নাম্বার 1 স্কিল স্টেট। তার কারণ হচ্ছে এখানে যারা আছে তাদের এমপ্লয়াবিলিটি যদি দেখেন তাহলে সেটা অনেকখানি, কিন্তু এবং এমপ্লয়াবিলিটির প্রশ্নে দেশের প্রথম 5টি রাজ্যের একটা তো অবশ্যই পশ্চিমবঙ্গ, কিন্তু তার মানে এই নয় যে বাংলা হচ্ছে স্কিলে নাম্বার 1। দেখুন, স্কিল এমন একটা বস্তু যেটা মানুষ তার জন্মগতভাবে পায় না। প্রপার শিক্ষা, অনুশীলন, পরিবেশ ইত্যাদি থেকে তৈরি হয়। সেই স্কিল বা পারদর্শিতা বাঙালির যে ছিল এবং এখনো অনেকাংশে আছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু স্কিল লেবাররা বা যারা ধরুন আইটি সেক্টরে যে স্কিলড ওয়ার্কফোর্স, তারা পশ্চিমবঙ্গে থাকে না ব্যাঙ্গালোরে থাকে, না পুনেতে থাকে, না হায়দ্রাবাদে থাকে, না সিলিকন ভ্যালিতে থাকে। প্রশ্নটা সেখানে। সুতরাং আমি বুক বাজিয়ে বলে দিলাম যে আমার রাজ্যে স্কিলড ওয়ার্কফোর্স সবচেয়ে বেশি। এটা নেহাতি একটা বহভারম্ভ ছাড়া আর কিছুই নয়। এবার আসা যাক এমএসএমইতে। দেখুন, এই এমএসএমই একটা অত্যন্ত যাকে বলে গোলমেলে ব্যাপার। এমএসএমই বললে বেশ কানে
মনে হয় যেন খুব গুরুগম্ভীর ব্যাপার, কিন্তু আসলে এমএসএমই জিনিসটা হচ্ছে 3 ধরনের শিল্পের সমাবেশ, যেটাকে একই বন্ধনীতে এনে এমএসএমই বলে। সেটা কি? একটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে মাইক্রো স্ট্যান্ডস ফর এম, তারপরে হচ্ছে স্মল স্ট্যান্ডস ফর ক্ষুদ্র, এবং তারপরের এমটা হচ্ছে মাঝারি। এবার প্রশ্ন হলো যে আমি যদি একসঙ্গে বলি যে আমার রাজ্যে এমএসএমই সেক্টরে এতগুলো ইউনিট আছে এবং এই বিভাজনটা কি, স্মল কতগুলো, মাইক্রো কতগুলো এবং মিডিয়াম কতগুলো, সেই পরিসংখ্যানটা একই সঙ্গে একই নিঃশ্বাসে না বলি, তাহলে এই চাতুরির কোনো অর্থ হয় না। যেটা সবচেয়ে লক্ষণীয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে চিত্রটা আমরা এখন দেখি, তাতে এই যে এত এমএসএমই ইউনিট যে একেবারে হয়নি তা তো নয়, কিন্তু তার বেশিরভাগ হচ্ছে, ওভারওয়েলমিং মেজরিটি হচ্ছে মাইক্রো ইন্ডাস্ট্রি। মাইক্রো কাকে বলে? একজন কাজ করে সেটাকেও মাইক্রো বলতে পারে, দুজন কাজ করে সেটাকেও মাইক্রো বলতে পারে। সুতরাং এখানে একথা বলা ঠিক হবে না যে আমরা এমএসএমইতে ফার্স্ট, হতে পারে আমাদের নাম্বার বেশি, কিন্তু ধরুন আপনাকে আমি ওয়েস্ট বেঙ্গলের স্ট্যাটিস্টিক্সটা পড়ে শোনাই। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের 1,44,000 না 14,48,158টি ইউনিট আছে মাইক্রো ইন্ডাস্ট্রির আওতায়। মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র শিল্প বলা ঠিক হবে না, ইউনিট বলাই ঠিক। সেখানে স্মল আছে 36,668, আর মিডিয়াম আছে 3,305। এখন আমি যদি এটাকে পুরো যোগ করে ফিগারটা বলি তাহলে খুব ভালো শোনায়, কিন্তু যদি আমি ভাগ করে বলি তাহলে লজ্জা রাখার জায়গা থাকে না। এরপরে আসা যাক, ধরুন অন্য যে কোনো রাজ্য, বহু রাজ্য আছে যারা এইসব ক্ষেত্রে পশ্চিমবঙ্গের চাইতে আজকের ডেটেও এগিয়ে আছে, কিন্তু আমি সেই কম্প্যারেটিভ ইয়েতে যাচ্ছি না, কেননা আপনাদের সময় নষ্ট করা আমার পক্ষে ঠিক উচিত হবে। এরপরে আসা যাক যে সেফেস্ট অ্যান্ড স্মার্টেস্ট ডেস্টিনেশন। দেখুন, এই ধরনের দাবি কোনো মুখ্যমন্ত্রী যদি করেন, তাহলে যদি ধারে কাছে কোনো আস্তাবল থাকতো তাহলে ঘোড়ারাও হাসত। ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য সেফেস্ট ডেস্টিনেশন ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য স্মার্টেস্ট। এই ইংরেজি শব্দগুলো যখন যেখানে খুশি প্রয়োগ করলেই তো হয় না। যে পশ্চিমবঙ্গে একটা মধ্যবিত্ত গেরস্থ নিজের জমিতে নিজের বাড়ি নিজের ইচ্ছায় নিজের ঠিকাদার নিয়োগ করে করতে পারে না, প্রতি পদে পদে তোলা দিতে হয়, সেই পশ্চিমবঙ্গ ইন্ডাস্ট্রির পক্ষে সেফ? সুতরাং এই সব গল্প লোককে বলে আমার ধারণা কোনো লাভ নেই। তারপরে আসা যাক উইমেন্স এম্পাওয়ারমেন্ট। আমার ধারণা এই যেহেতু লক্ষ্মীর ভান্ডার, অমুক তমুক, কন্যাশ্রী, রূপশ্রী, আরো কি সব আছে না শ্রী জাতীয়, যার মধ্যে বেশ কয়েকটি মহিলাদের, এর থেকে দিদিমণির ধারণা হয়েছে যে এই সব প্রকল্পগুলো নাকি
উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে 1 নম্বর স্থানে এনে দিয়েছে। দেখুন, এটাও আশার ছলনে ভুলি কি ফল লোভনীয় হয়। আমার নিজের ধারণা উইমেন এম্পাওয়ারমেন্ট কাকে বলে সে সম্পর্কে মুখ্যমন্ত্রীর ধারণা খুব স্পষ্ট নয়। তিনি মনে করেন ওই মাসে মাসে কিছু ভিক্ষা দেওয়া মানেই হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট, আর বাচ্চা মেয়েদের সাইকেল দেওয়া, ট্যাব দেওয়া বা স্মার্টফোন দেওয়া, এটাই হচ্ছে এম্পাওয়ারমেন্ট। আমাকে যদি বলেন, আমি বলবো এগুলো অনেকগুলোই হচ্ছে বাচ্চাদের বকে যাওয়ার রাস্তা প্রশস্ত করার এম্পাওয়ারমেন্ট। কিন্তু সেটা ছেড়ে দিন, ভারতবর্ষে কাকে বলে এম্পাওয়ারমেন্ট? 1 নম্বর হচ্ছে ইকোনমিক অপরচুনিটিস, 2 নম্বর হচ্ছে এডুকেশনাল অ্যাক্সেস, 3 নম্বর হেলথ কেয়ার কোয়ালিটি, 4 নম্বর পজিটিভ জেন্ডার রোলস। এই 4টি পূর্ব শর্ত যেখানে সবচেয়ে ভালোভাবে পালিত হবে, সেখানেই উইমেন এম্পাওয়ারমেন্ট একটা ভদ্রস্থ জায়গায় পৌঁছবে। সুতরাং এই যে সোশিও ইকোনমিক ভ্যারিয়েবলও এর সঙ্গে আছে, যেমন ধরুন পার ক্যাপিটা ইনকাম, লিটারেসি রেট, মিডিয়ান এজ অফ ম্যারেজ, নেগেটিভ কোরিলেশন উইথ টোটাল ফার্টিলিটি রেট, মাল্টিফ্যাসেটেড নেচার অফ উইমেন্স এম্পাওয়ারমেন্ট, এবং এই সব কিছুকে ধরে একজন যদি গোটা ভারতবর্ষের দিকে তাকায় এবং সাম্প্রতিক বিবিধ সমীক্ষার ফলাফলগুলোর উপর নজর রাখে, তাহলে সে দেখবে চমৎকার তথ্য। গোয়া, সিকিম, হিমাচল প্রদেশ ভারতবর্ষের 3টি ক্ষুদ্র রাজ্যের অন্তর্গত। তারা উইমেন এম্পাওয়ারমেন্টের প্রশ্নে সবার চাইতে এগিয়ে গেছে। এবং ধরুন, আমি যে ক্রাইটেরিয়ার কথাগুলো বললাম, ধরুন ইকোনমিক এম্পাওয়ারমেন্ট, অন্ধ্রপ্রদেশ যেখানে 4.5 নম্বর পায়, অরুণাচল পায় সেখানে 605, আসাম 3.04, আর ওয়েস্ট বেঙ্গল আমরা কোথায় আছি? 3.11। তার মানে কি দাঁড়াচ্ছে? ইকোনমিক এম্পাওয়ারমেন্ট। এই যে ইকোনমি, উনি মনে করেন 1000 টাকার এম্পাওয়ারমেন্ট, 1000 টাকা ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়াকে এম্পাওয়ারমেন্ট বলে, তাহলে এই ফলাফল আসতো না জাতীয় স্তরে। জাতীয় স্তরে ভারতবর্ষের বহু রাজ্যের চেয়ে এই এমপ্লয়মেন্টের প্রশ্নে, এই ইকোনমিক অফ এম্পাওয়ারমেন্টের প্রশ্নে বহু রাজ্য এগিয়ে আছে, এবং এটা খুব ক্রিটিক্যাল একটা পূর্বশর্ত। মুখ্যমন্ত্রীর পাশে যিনি বসেছিলেন, সেই হেমন্ত সোরেনের রাজ্যে ইকোনমিক অপরচুনিটি ফর উইমেন কত জানেন? 4.67, বাংলার যেখানে 3.11। এছাড়াও গোয়ায় 4.93, গুজরাট 3.87, জম্মু কাশ্মীর 5.11, কর্ণাটক 6.41, মহারাষ্ট্র 3.57, মেঘালয় 4.55, সিকিম 6.1, তেলেঙ্গানা 5.32, এমনকি ত্রিপুরা, যাদেরকে আমরা মনুষ্যবধবাচ্য বলে মনে করি না, তারাও মহিলাদের ইকোনমিক অপরচুনিটির ক্রাইটেরিয়ায় বাংলার চাইতে এগিয়ে আছে। 3.21 হচ্ছে ত্রিপুরা, আমাদের হচ্ছে 3.11। ডিসিশন মেকিং, যেটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, মানে এম্পাওয়ারমেন্ট হলো, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে কি, বা থাকলে কতজন মহিলার আছে, তাদের পার্সেন্টেজ কত। এখানে ওয়েস্ট বেঙ্গলের ফিগার হচ্ছে 8.99, হুইচ ইজ নট ব্যাড। কিন্তু ধরুন মিজোরামের হচ্ছে 10.69, রাজস্থানের হচ্ছে 10.16, সিকিমের হচ্ছে 11.85, কেরালা 10.14,
কর্ণাটক 10.65, হিমাচল প্রদেশ 10.26, গোয়া 12.42। সুতরাং তারপরে যদি হেলথ অ্যান্ড নিউট্রিশনে আসেন, তাহলেও একই ছবি আপনারা দেখতে পাবেন। সুতরাং ওই লক্ষ্মীর ভান্ডারকে আর কন্যাশ্রী সাইকেলকে উইমেন এম্পাওয়ারমেন্ট বলে চালিয়ে দেওয়ার মধ্যে এক ধরনের শুধু যে অতি সরলীকৃত ব্যাখ্যা আছে তাই নেই, এর পিছনেও প্রচ্ছন্ন একটা, আমার মনে হয়, এক ধরনের অজ্ঞতাও কোথাও লুকিয়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এরপরে তিনি যেসব প্রশ্নের কথা বলেছেন, যেগুলো জন্য তিনি মনে করেন যে সমস্ত বিনিয়োগকারীর পশ্চিমবঙ্গে আসা উচিত, সেগুলো নিয়ে খুব বেশি চর্চা করারই মনে হয় না। কেননা সেগুলো প্রধানত উইশফুল থিঙ্কিং এবং এমন কিছু কৃতিত্বের কাহিনী যার সঙ্গে রাজ্য সরকারের কোনো সম্পর্কই নেই। যেমন ধরুন, তিনি বলছেন বেঙ্গল ইজ দ্য ফিউচার ডেস্টিনেশন অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, ফিউচার ফর ফিউচার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। আর কবে সে ফিউচার আসবে? ট্রেন তো ছেড়ে চলে গেছে কবেই। উই হ্যাভ মিসড অল বাসেস ফ্রম অল স্ট্যান্ডস। এখনো বলছেন ফিউচার ডেভেলপমেন্টের পক্ষে আপনার রাজ্য সর্বোত্তম। তারপরে বলছেন বেঙ্গল হ্যাজ ডান অ্যাওয়ে উইথ পাওয়ার কাটস অ্যান্ড স্ট্রাইকস অ্যান্ড ঘেরাওস। অর্ধসত্য। স্ট্রাইক অ্যান্ড ঘেরাও অবশ্যই বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে কেননা ট্রেড ইউনিয়ন বস্তুই তো নেই। এই একটা আমাদের যে ইকোনমি এখন গোটা দেশের ব্যবসাকে গ্রাস করেছে, সেখানে প্রথমেই যে জিনিসটা তুলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে শিল্প শ্রমিকের অধিকার। স্থায়ী চাকরিই নেই, সবাই তো জন্মজুরের কাজ করে, রাজ্য সরকারও কাউকে স্থায়ী চাকরি দেয় না। সুতরাং ট্রেড ইউনিয়ন বস্তুটাই যেখানে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, সেখানে স্ট্রাইক ঘেরাও এসব হবে কেন? তবু ইয়েস, একথা স্বীকার করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে এ ব্যাপারে যে অবস্থান নিয়েছিলেন গত 14 বছরে, তার থেকে তিনি এক চুলও সরেননি। আর পাওয়ার কাট, এটাও হচ্ছে একটা সারগর্বহীন দাবি। পাওয়ার কাট নেই, তার কারণ রাজ্যে শিল্প নেই। যদি শিল্প থাকতো তাহলে বিদ্যুতের যে চাহিদা তৈরি হতো সেটা যোগান দেওয়ার মতো অবস্থায় পশ্চিমবঙ্গ নেই। সুতরাং যে রাজ্য শিল্প শ্মশানে পরিণত হয়েছে, সেখানে গেরস্তের ঘরে আলো নিভবে না। কিন্তু যেখানে শিল্পোন্নত রাজ্য, যদি কর্ণাটকে যান, মহারাষ্ট্রে যান, গুজরাটে যান, তাহলে দেখবেন সেখানে বিদ্যুৎ জেনারেশনের পরিমাণ কত এবং কিভাবে সেটা শিল্পে ব্যবহৃত হচ্ছে। সুতরাং যা নেই তার জন্য যদি সামান্য কিছু বাই ডিফল্ট ফায়দা আমরা পেয়ে থাকি, তার কৃতিত্ব রাজ্য সরকার কেন নেবে? তারপরে বলছেন বিকজ ইউএস অ্যাওয়ার্ডেড বেঙ্গল দ্য বেস্ট ডেস্টিনেশন ফর কালচার। ক্যান ইউ বিট ইট? ওই যে ইউনেস্কো দুর্গাপুজোকে একটা ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা দিয়েছিল, এবং যে মর্যাদা পাওয়ার পিছনে রাজ্য সরকারের এক ছটাক কৃতিত্বও ছিল না, পুরো কৃতিত্বটা ছিল আমার বিশেষ বন্ধু, প্রেসিডেন্সি কলেজ থেকে একই সঙ্গে লেখাপড়া করা বিশিষ্ট আর্ট হিস্টোরিয়ান তপতি গোড়াগুপ্তার। তপতি তার ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে এই কলকাতার দুর্গাপুজোর উপর একটা কাজ করে এবং সেটা ইউনেস্কোকে পাঠায়। ইউনেস্কো তাতে সম্মতি জানিয়ে এটাকে স্বীকৃতি দেয়। তাকে যদি বলা হয় যে
US awarded Bengal the best destination for culture. ভগবান সেই রাজ্যকে রক্ষা করুন। তারপরে তিনি বলছেন বেঙ্গলস ট্যালেন্ট ইজ এভরিওয়্যার, ওয়াশিংটন, কেমব্রিজ, অক্সফোর্ড, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, শিকাগো, এতগুলো নাম এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত জানতেন। এইটুকু উন্নতি তার হয়েছে, আজকে তিনি এই আমেরিকার বিবিধ শহরে নাম গটগট করে বলে যেতে পারছেন এই পর্যন্ত। তারপরে বলছেন বিকজ বেঙ্গল ইজ দ্য গেটওয়ে টু ফুটবল অ্যান্ড ক্রিকেট and the people love archery and kabaddi. ফুটবল বাংলা এখন is the gateway to ফুটবল। ক্রিকেট ভারতীয় দলে একটাও বাংলার প্লেয়ার আছে? যদি থাকেও সে কি বঙ্গ সন্তান? সুতরাং আর গেটওয়ে টু ফুটবল অ্যান্ড ক্রিকেট, আর তার সঙ্গে লোকের আর্চারি বা কাবাডি পছন্দ, এর সঙ্গে শিল্পের সম্পর্ক কি? তারপরে বলছেন ইন বেঙ্গল দেয়ার ইজ স্কোপ অ্যান্ড হোপ ফর এভরিথিং। ইয়েস, এই কথাটা যারা তৃণমূল কংগ্রেস করে তাদের ক্ষেত্রেই প্রযোজ্য, বাকি রাজ্যবাসীর একজনের ক্ষেত্রেও না। অর্থাৎ ভাই তৃণমূল যদি করো তাহলে তোমার স্কোপ এবং হোপ মাল কামানোর ক্ষেত্রে দুটোই তোমার জন্য খুলে যাবে, অন্যথায় তোমাকে হয় বেকারিত্ব সামলাতে হবে, নয় বুভুক্ষ হয়ে থাকতে হবে, নয় বাড়ির গলগ্রহ হয়ে থাকতে হবে। স্কোপ অ্যান্ড হোপ ফর অনলি ওয়ান পলিটিক্যাল পার্টি অ্যান্ড ইটস ওয়ার্কার। তারপরে বলছেন বেঙ্গল রিয়েলি মিনস বিজনেস। খায় না মাথায় দেয় আমি বলতে পারবো না, যে যদি ইফ বেঙ্গল রিয়েলি মিনস বিজনেস, এটা যদি সত্যি হতো তাহলে কথাটা বলারই প্রয়োজন হতো না। কোন সুন্দরী মেয়েকে বলতে শুনেছেন আমি সুন্দরী? সুতরাং ইফ বেঙ্গল ট্রুলি মেন্ট বিজনেস, then businessmen would crowd our state, not only for 1.5 day state hospitality in winter in Kolkata. সুতরাং আপনি যদি বলেন যে বেঙ্গল রিয়েলি মিনস বিজনেস, তাহলে আপনি অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে তোমরা বিশ্বাস করো আমরা সত্যি ব্যবসা বাণিজ্য করতে চাই। দেখুন, এই অপবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় এসছে তা নয়। বাংলা আর শিল্প এই দুটো শব্দ এই রাজমহল পাহাড়ের ওপারে গেলেই সম্পূর্ণ তাদের মধ্যে তফাৎ তৈরি হয়ে যায়। বাম আমলে ছিল মিলিটেন্ট ট্রেড ইউনিয়ন, গায়ের জোরে ঘেরাও বাঁধ ইত্যাদি ইত্যাদি। এই আমলে এসেছে শিল্প সংক্রান্ত যে নীতি এবং কর্মপদ্ধতি, which is totally antithetical to industrial development. আর লাস্ট কারণটা কি? বেঙ্গল is the sweet home and positive destination for investors across the globe. Sweet home, এইগুলো আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার দলের ছাত্র পরিষদের ছেলেপিলের সঙ্গে কখনো মিটিং টিটিং করেন, এই ধরনের কথা যদি বলেন তাদের, সুইট হোম ফর গ্লোবাল পিপল মানে কি? কিন্তু আমাদের দেখুন, আমরা বঙ্গবাসী আজ এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছি যেখানে এইসব কথা শুনতে হচ্ছে। প্রেক্ষাগৃহ বোঝাই করে কত রকম স্যুট যে আজকে দেখলাম ওই ট্রেড সেন্টারে, দেখলাম সব নবান্নর 101 আমলা। মনে হচ্ছিল যেন গুচি আরমানির কোম্পানি থেকে স্যুট কিনে আজকের জন্য পরে এসে শোভা বর্ধন করছে। বঙ্গ সন্তান একটাও প্রায় দেখতে পেলাম না, অন্তত পোশাকে। ধুতি পাঞ্জাবি পরা একমাত্র যদি কেউ থেকে থাকেন, আমি তাকে চোখে পড়িনি।
এর আগে অমিত মিত্রকে দেখতাম, তিনি বাঙালিয়ানা বজায় রেখে ধুতি পাঞ্জাবি পরে গায়ে একটা চাদর লাগিয়ে বসতেন। এবার সম্ভবত তিনিও ওই আর কি গলাবন্ধ কোট আর একই রঙের প্যান্ট পরে বসেছে। সুতরাং আমি শেষমেশ এইটুকুই বলবো, আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। এবং লোকে, দিদিমণি, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গকে বড় তো বলছেই না, সত্যি কথা বলতে কি কোনো নম্বরই দিচ্ছেন। আপনার টাকা আছে, ট্যাক্স পেয়ারের টাকায় আপনি বছর বছর এই মোচ্ছব করতে পারেন, যা খুশি তাই বলতে পারেন, যা খুশি দাবি জানাতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে কেউ সেটা বিশ্বাস করবে। যেমন আজকেই আপনি বলেছেন যে এই বিজিবিএ শুরু হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গে নাকি 90 লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্টের প্রপোজাল এসেছে। 90 লক্ষ কোটি টাকা। আমাকে যদি কেউ আপনারা বলেন, সুমনবাবু 90 লক্ষ সংখ্যাটা লিখুন তো, আমার কলম মেলে যাবে, কটা শূন্য হবে আমি বলতেই পারবো না। 90 লক্ষ কোটি টাকার প্রস্তাব যদি এসে থাকে এবং আমি যদি ডান দিক থেকে সব শূন্যগুলোকে বাদ দিয়ে 2-3টে শূন্যকে রেখে দিই, সেই পরিমাণ বিনিয়োগও কি পশ্চিমবঙ্গে গত 14 বছরে হয়েছে? একটা সময় ছিল যখন আমরা সোমনাথ চট্টোপাধ্যায়ের নাম দিয়েছিলাম মৌদাদা। কেননা কোনো শিল্পপতি বা ব্যবসায়ীকে দেখলেন তিনি তার হাত ধরে নিজের ঘরে ঢুকিয়ে নিতেন এবং কয়েকটি কথা বলার পরেই বলতেন, ভাই লেট আস সাইন এ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। আরে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং ইজ নাথিং but a scrap of paper. Whether that understanding will materialize into actual investment is a $1 million question. পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য, আমাদের সঙ্গে দেশ বিদেশের হাজার হাজার ব্যবসায়ী শিল্পপতি MOU করেছেন, আর তারপরে টাটা বাই বাই করে রাজ্য থেকে ভাগলবা হয়ে গেছে। দিদিমণির ক্ষমতা নেই। এই ঘরকা মুরগি ডাল বরাবর যাদের দেখলেন মঞ্চ বসে আছে, হয় তারা ঘরের শিল্পপতি ব্যবসায়ী, আর নয় পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই বিনিয়োগ করে রাখা একজন দুজন বড় ব্যবসায়ী, যেমন সজ্জন জিন্দাল, যেমন মুকেশ আম্বানি। এছাড়া একটা নতুন শিল্পপতিকেও কি দেখা গেল যিনি বিনিয়োগের কোন রকম প্রতিশ্রুতি নিয়ে ওই মঞ্চে আজ শোভাবর্ধন করেছেন? দেখুন, হর্ষবর্ধন নেউটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা, তারপরে টেক্সম্যাকর চৌধুরী, এরা পশ্চিমবঙ্গের প্রশংসা করবে, মুখ্যমন্ত্রীর নামে জয়ধ্বনি দেবে। এটা তো কোনো, এর মধ্যে তো অপ্রত্যাশিত কিছু নেই। সুতরাং আপনি বলতে পারেন যে এই সমাবেশ দেখে কিছু কিছু ভারতীয়ের একটা চরিত্র দোষ হচ্ছে, শ্বেতাঙ্গ দেখলেই আমরা আমাদের জিভে লাল আসায়। এবং যেহেতু মঞ্চে এবং সামনের সারিগুলোতে বেশ কিছু শ্বেতাঙ্গ পুরুষ এবং নারী আমি দেখলাম, হয়তো তাদেরকেই মুখ্যমন্ত্রী মনে করেছেন যে এরাই হচ্ছে গোটা বিশ্বের শিল্পায়নের স্বপ্নদূত। কিন্তু সত্যটা কি সেটা তো আমরা জানি। সুতরাং আপনি বিজিবিএস করুন, 2026-এ করবেন কিনা সেটা নির্ভর করবে নির্বাচনের পরে কি হবে না হবে। অ্যাজ অফ ডেট আপনিই আসছেন, আবার ওই সেন্টারে আবার বিজিবিএস হবে, কিছু লোক করে কমে খাবে,
খবরের কাগজগুলো বিজ্ঞাপন পাবে, চ্যানেলগুলো পাবে, বিজ্ঞাপন সংস্থারা টাকা কামাবে, ডেকোরেটর কামাবে, ক্যাটারার কামাবে, আপনারা বগল বাজাবেন, কিন্তু কাজের কাজ কিচ্ছুটি হবে না। নমস্কার, ধন্যবাদ। আর বলবো না।